দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। আলোচনায় অনিশ্চয়তা আর হরমুজ ঘিরে মুখোমুখি অবস্থানে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা। হুমকি মনে হলে গুলির নির্দেশ ট্রাম্পের। আকাশ প্রতিরক্ষা সচল করেছে ইরান। হরমুজ প্রণালীতে পশ্চিমা জাহাজের আতঙ্কে পরিণত ইরানের সামরিক বাহিনীর ফাস্ট বোট ইউনিট। দ্রুত গতির এসব নৌযান মিসাইল ও রকেট হামলা পারদর্শী। 3 সপ্তাহের জন্য বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। সমঝোতা উপেক্ষা করেই হিজবুল্লাহর একাধিক সামরিক স্থাপনা ও রকেটে লঞ্চার হামলা। শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মাঝেই ফের শুরু হওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। ইরানের সামরিক জাহাজ দেখলেই প্রেসিডেন্ট ট্রাম্পের গুলির নির্দেশ দেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের কাছাকাছি পৌঁছেছে আরও একটি বিমানবাহী রণতরী। তেহরানের সাথে চুক্তিতে কোনো তাড়া নেই বলেও জানান ট্রাম্প। এ অবস্থায় মার্কিন হামলার শঙ্কায় আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে ইরানের সামরিক বাহিনী। যে কোনো হামলার বিরুদ্ধে ইস্পাত কঠিন একতার জানান দিয়েছেন দেশটির শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে দিনকে দিন বেড়েই চলেছে অনিশ্চয়তা। এরই মাঝে মধ্যপ্রাচ্যের কাছাকাছি পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। মার্কিন সেন্টকমের দেওয়া তথ্য মতে 5,000-এরও বেশি ক্রু, 9টি স্কোয়াড্রন ও 3টি এসকর্ট যুদ্ধজাহাজ নিয়ে ভারত মহাসাগরে অবস্থান করছে রণতরীটি। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ওয়াশিংটনের হাতে। সোশ্যাল হ্যান্ডেল এক্সে করা এক পোস্টে এমন দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জন্য প্রণালীর পথ সম্পূর্ণ অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে তিনি জানান, হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টাকারী যে কোনো নৌযানকে দেখা মাত্রই সরাসরি গুলি করে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে নৌবাহিনীকে। শান্তি চুক্তিতে পৌঁছাতে তার কোনো তাড়া না থাকলেও ব্যাপক বিশৃঙ্খলা ও চাপের মুখে রয়েছে ইরান, এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। আমার কোনো তাড়া নেই। ভিয়েতনাম, ইরাকের বিরুদ্ধে আমরা অনেক বছর অভিযান চালিয়েছি। এবার মাত্র 6 সপ্তাহ গেছে। এর মাঝেই তাদের বিমান বিধ্বংসী সব ব্যবস্থা শেষ, সব নেতা শেষ। যা কিছু অস্ত্র অবশিষ্ট আছে আমরা তা একদিনেই ধ্বংস করে দিতে পারি। তারা চরম বিশৃঙ্খলার মাঝে রয়েছে। চাইলেই এখনই আমরা চুক্তিতে আসতে পারি, কিন্তু আমি ইতিহাসের সেরা চুক্তিটি করতে চাই। এর মাঝে তাদেরও নিজেদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা মেটানোর একটু সুযোগ দিলাম। এদিকে ট্রাম্পের এই দাবি একযোগে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ইরানের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রের বিপরীতে ইস্পাতের মতো কঠিন ইরানের একতা। যে কোনো আঘাত শক্ত হাতে প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত ইরান। দেয়া হয়েছে এমন হুঁশিয়ারিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর ব্যর্থতার মধ্য দিয়েই ইরানের ঐক্যবদ্ধতা ও সুশৃঙ্খলতা প্রতিফলিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজের তথ্য মতে তেহরানের আকাশে বেশ কিছু ক্ষুদ্র রহস্যময় ড্রোনের উপস্থিতি ধরা পড়েছে আইআরজিসির রাডারে, যার ফলে নিজেদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ফের সক্রিয় করেছে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করছে ইরানি কর্তৃপক্ষ। এরই মধ্যে আরোপিত টোল থেকে পাওয়া প্রথম রাজস্ব দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে এই তথ্য। দাবি, টোলের পরিমাণ নগদ অর্থে পরিশোধিত হয়ে ব্যাংকে জমা পড়েছে। তবে এই পথ শুল্কের পরিমাণ কতটুকু তা এখনও জানা যায়নি। কিভাবে এই অর্থ আদায় করা হয়েছে বা কারা পরিশোধ করছে তাও নিশ্চিত নয়। এর আগে ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বিষয়টি জানান। যুদ্ধজনিত কারণে সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা জানান তেহরান। ইরানে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, প্রচলিত যুদ্ধেই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তেহরানের সামরিক সক্ষমতা। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প।
We don't need it. Why do I need it? না, আমি তা করব না। আমাদের এর দরকার নেই। প্রয়োজনই বা কেন পড়বে? কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব যখন এটা ছাড়াই খুবই প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি? পারমাণবিক অস্ত্র কাউকেই ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়। Weapons should never be allowed to be used by any. হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং পশ্চিমা জাহাজের আতঙ্কে পরিণত হয়েছে ইরানের ফাস্ট বোট ইউনিট। ছোট আকৃতির বিভিন্ন ধরনের স্পিড বোট নিয়ে গঠিত এই ইউনিট মিসাইল ও রকেট নিয়ে খুবই দ্রুত গতিতে হামলা করতে সক্ষম এবং এই নৌযান অভিযান চালানোর সময় 20-30টি স্পিড বোট একসাথে অংশ নেয়। এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলাও কঠিন। টার্গেটের দিকে ছুটে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে স্পিডবোট। ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল, যাতে চোখের নিমিষেই ধ্বংস হচ্ছে বিশাল আকৃতির সব জাহাজ। হরমুজ প্রণালী জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছে ইরানের ছোট ছোট এসব স্পিডবোট, যা পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথায়। ইরানি নৌবাহিনীতে থাকা এই সামরিক নৌযান ইউনিটের নাম ফাস্ট বোট স্কোয়াড। আকারে ছোট কিন্তু প্রচণ্ড গতির এসব বোট তাদের টার্গেটে হামলা করে ঝাঁক বেঁধে, যার কারণে এটি পরিচিত মস্কিউটো বোট নামেও। সিরাজ, জুলফিকার, তারেক সহ বিভিন্ন ধরনের বোট রয়েছে এই ইউনিটে। 40 থেকে বড়জোর 50 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এসব স্পিডবোটগুলো। ঘন্টায় প্রায় 90 মাইল গতিতে ছুটতে পারে এগুলো। হেভি মেশিনগান, রকেট আর জাহাজ বিধ্বংসী মিসাইল মোতায়েন করা থাকে এসব স্পিডবোটগুলোই। এর পাশাপাশি সাগরে মাইন পাতা এবং রাডার জ্যামিং এর ক্ষমতাও রয়েছে। আকৃতিতে ছোট হওয়ায় একদিকে রাডারে ধরা পড়া কঠিন, অন্যদিকে ঝাঁক বেঁধে হামলা করায় এই স্পিডবোট বহরের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়াও অত্যন্ত দুরূহ। সম্প্রতি সিনেমাটিক কায়দায় জব্দ করা 2 মার্কিন জাহাজে অভিযানের সময় ব্যবহার করা হয় এসব ফাস্ট বোট। এরপর থেকেই চলছে এসব নৌযান নিয়ে আলোচনা। স্পষ্ট কোনো তথ্য নেই কতগুলো এমন স্পিডবোট রয়েছে ইরানের বহরে, তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় 5000-এর মতো ফাস্ট বোট রয়েছে ইরানের সমর ভাণ্ডারে। এসব নৌযান সহজেই লুকিয়ে রাখা যায় উপকূলীয় টানেল, নৌঘাটি কিংবা বেসামরিক জাহাজের আড়ালে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনাকে ঘিরে অনিশ্চয়তায় চরম ভোগান্তিতে পড়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ। রাজধানী ইসলামাবাদে গত কয়েকদিন ধরেই জারি রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। গণপরিবহন বন্ধ থাকায় চলাচলেও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কার্যত স্থবির হয়ে পড়া শহরে প্রবেশ ও বের হওয়ার পথও প্রায় বন্ধ। চারদিক থমথমে, নিশ্ছিদ্র নিরাপত্তায় বেষ্টিত গোটা শহর। ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার দোলাচলে গেল কয়েকদিন ধরেই এমন অবস্থা ইসলামাবাদের। বৃহস্পতিবার ভোর থেকে আরও জোরদার করা হয় শহরের সুরক্ষা ব্যবস্থা। উচ্চ নিরাপত্তা বেষ্টিত রেড জোন এলাকা জুড়ে মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী। বন্ধ করে দেয়া হয় গুরুত্বপূর্ণ সরকারি এলাকায় প্রবেশের সড়কগুলো। ব্যস্ত রাস্তাগুলোয় টহল দিতে থাকে সামরিক যানবাহন। সম্ভাব্য বৈঠকের স্থান সেরেনা হোটেল পরিণত হয়েছে রীতিমতো কঠোর ঘেরাটোপে। এমন কড়াকড়িতে বিপাকে রাজধানীবাসী। ছন্দপতন হয়েছে স্বাভাবিক জীবনযাপনে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে অনেকে। গণপরিবহন সংকটে ভোগান্তিতে লাখো মানুষ। সব দোকানপাট বন্ধ, মানুষ কাজকর্ম না করে বসে আছে। তাই আমাদের অনুরোধ তারা যেন আলোচনায় বসে। পাকিস্তান যেন সাধারণ মানুষের প্রতি দয়া দেখায়। মূল্যস্ফীতির কারণে মানুষ খুব দুশ্চিন্তায় আছে। এখন ট্রাম্প বলছে তিনি পাকিস্তানে আসবেন, ইরান বলছে তাদের প্রেসিডেন্টও পাকিস্তানে আসবেন। আমি চাই দ্রুত আলোচনা হোক। তারা পাকিস্তানে না আসা পর্যন্ত গরিব মানুষ না খেয়ে থাকবে। তাদের কোনো ব্যবসা নেই, কাজ নেই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলা হলেও চলমান পরিস্থিতিতে ক্ষুব্ধ খোদ পাকিস্তানের সাধারণ মানুষ। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনও কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ইসলামাবাদ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। 3 সপ্তাহের জন্য বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে সব পক্ষ একত্র হয়েছে এমন দাবি করে যুদ্ধবিরতি বর্ধিত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসে লেবানন ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে যুদ্ধবিরতি বজায় থাকলেও তা উপেক্ষা করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নতুন করে হিজবুল্লাহর একাধিক সামরিক স্থাপনা ও রকেট লঞ্চার লক্ষ্য করে চালানো হয় হামলা।
চলছে অবিরাম বোমাবর্ষণ, এক মুহূর্তের জন্য থেমে নেই সংঘাত। লেবানন ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা দেখে বোঝার উপায় নেই। টাইর এবং আব্বাসিয়ে সহ বেশ কয়েকটি এলাকায় চালানো হয় বিমান হামলা। টার্গেট করা হয় হিজবুল্লাহর অবস্থানকে। সামরিক ঘাঁটি এবং রকেট লঞ্চার লক্ষ্য করে এসব হামলা চালায় আইডিএফ। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে বহু মানুষ। শুধু আকাশপথেই নয়, স্থলপথেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। হাজার হাজার সেনা এখনো দক্ষিণ লেবাননের ভেতরে অবস্থান করছে, চেষ্টা চালাচ্ছে উত্তর দিকে অগ্রসর হওয়ার। এই সংঘাতময় পরিস্থিতির মাঝে হোয়াইট হাউসে দ্বিতীয় দফার বৈঠকে বসে লেবানন এবং ইসরায়েলি প্রতিনিধিরা। যুদ্ধবিরতি, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান সহ বিভিন্ন ইস্যুতে একমত হন তারা। ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়েও একমত হয়েছে সব পক্ষগুলো। লেবানন ও ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। তারা আরও 3 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছেন। আশা করি আর কোনো গোলাবর্ষণ হবে না, কিন্তু তাদের হিজবুল্লাহর কথাও ভাবতে হবে। আমরা মনে করি লেবাননের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আগামী কয়েক সপ্তাহের মধ্যে এখানে আসবেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই ঐতিহাসিক বৈঠক আয়োজনের জন্য। সত্যি আজ ঐতিহাসিক একটি দিন। আমরা এমন এক শান্তির জন্য কাজ করে যাচ্ছি, আশা করি যা দ্রুত বাস্তবায়িত হবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। উত্তর গাজায় ইসরায়েলি হামলায় 3 শিশু সহ 5 ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই হামলা চালায় তেল আবিব। নিহত এক শিশুর স্বজন জানায়, একদল তরুণ ও শিশুরা মাটিতে বসে খেলা করছিল। কোনো কারণ ছাড়াই তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইডিএফ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা প্রায় 73,000 মানুষ নিহত হয়েছে। এছাড়া যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় 786 ফিলিস্তিন নিহত এবং 2217 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেটিং ওয়েবসাইটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে অভিযানের তথ্য ফাঁস করে দেয়া এক মার্কিন সেনা অভিযানের আগেই অপারেশন সংক্রান্ত তথ্য ফাঁস করে প্রায় $33,000 বাজি ধরে সার্জেন্ট ভ্যান ডাইক নামের ওই সেনা সদস্য, যা পরবর্তীতে ছাড়িয়ে যায় $4 লাখ ঘর। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর আটক করা হয়েছে অভিযুক্ত সেনা সদস্যকে। আনা হয়েছে সরকারি গোপন তথ্য চুরি ও সেটির অবৈধ ব্যবহার সহ বিভিন্ন অভিযোগ। চলতি বছর জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে মার্কিন সেনারা। পরে তাদেরকে গ্রেফতার দেখায় ট্রাম্প প্রশাসন। তবে অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের ওই অভিযানের সব তথ্য ফাঁস হয়ে যায় ঘটনার ঠিক 7 দিন আগে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, অভিযানের অন্যতম সদস্য ছিলেন সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক। 37 বছর বয়সী এই সেনা সদস্য নর্থ ক্যারোলাইনার সামরিক ঘাঁটি ফোর্ট ব্র্যাগে দায়িত্বরত ছিলেন। অপারেশনটি শুরু হবার আগেই মাদুরোকে গ্রেফতার সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করেন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম পলিমার্কেটে। সেখানে ক্রিপ্টোকারেন্সিতে $33,000 বাজি ধরেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট গ্রেফতারের পর অভিযান সংক্রান্ত বিভিন্ন বাজিতে খাটিয়ে সেই অর্থের পরিমাণ দাঁড়ায় $4,09,000-এরও বেশিতে। মাদুরো সংক্রান্ত বাজিগুলোতে নিখুঁতভাবে ভ্যান ডাইকের সবগুলো উত্তর মিলে যাওয়ার বিষয়টি নিয়ে খটকা লাগে পলিমার্কেট কর্তৃপক্ষের। দ্রুত এই সন্দেহের কথা মার্কিন বিচার বিভাগকে অবগত করে প্রতিষ্ঠানটি। তদন্ত শুরু হওয়ার পর সামনে আসে, পরিচয় গোপন করতে ফেক অ্যাকাউন্ট খুলে VPN ব্যবহার করে আসছিলেন ভ্যান ডাইক। ধরা পড়ার ভয়ে অ্যাকাউন্টটি ডিলিট করার চেষ্টা করলেও তার পরিচয় শনাক্ত করে ফেলে তদন্তকারীরা। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট। এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। সে যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেয়ে কোনো বাজি ধরতো তাহলে বিষয়টি ভালো হতো না। তবে ব্যাপারটি অনেকটা নিজের দলের পক্ষ নিয়েই বাজি ধরার মতো। বিষয়টি আমি খতিয়ে দেখব। অভিযুক্ত মার্কিন সেনা ভ্যান ডাইকের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিং, সরকারি গোপন তথ্য চুরি ও সেটির অবৈধ ব্যবহার, অবৈধ আর্থিক লেনদেন, ওয়ায়ার ফ্রড সহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে বিচার বিভাগ। বৃহস্পতিবার এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি বিস্তারিত অভিযোগপত্র পেশ করা হয়েছে আদালতে।
ফোর্ট ব্র্যাগ থেকে গ্রেফতারের পর গ্যানন কেন ভ্যান ডাইককে রাখা হয়েছে হাই প্রোফাইল ফেডারেল ডিটেনশন সেন্টারে। এরই মাঝে তাকে নিউ ইয়র্কে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতের মণিপুরে সাম্প্রতিক হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নাগা স্টুডেন্টস ফেডারেশনের ডাকে নাগা সলিডারিটি পার্কে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় মোমবাতি জ্বালিয়ে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। হামলা ও নাশকতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার চেয়ে দাবি জানান শিক্ষার্থীরা। রাজ্য জুড়ে চলমান অস্থিরতায় প্রশাসনের নিশ্চুপ ভূমিকার প্রতিবাদও করেন তারা। সম্প্রতি মণিপুরের উখরুল জেলায় বেসামরিক যানবাহনের একটি কনভয়ে হামলায় 2 শিশু নিহত হয়। ঘটনার পর থেকে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পুরো মণিপুরে। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক করে প্রায় $2.5 মিলিয়ন চুরি করেছে একদল হ্যাকার। এরই মাঝে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। অস্ট্রেলিয়ার সাথে একটি দ্বিপাক্ষিক ঋণের একাংশ পরিশোধের জন্য গেল বছর সেপ্টেম্বরে পাঠানোর কথা ছিল এই অর্থ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সচিব জানান, যথাসময়েই অস্ট্রেলিয়াকে এই অর্থ পরিশোধ করা হলেও প্রক্রিয়ার মাঝপথে তা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে হ্যাকাররা। বিপুল এই চুরির ঘটনা এখন সামনে এলেও কর্তৃপক্ষের ধারণা চলতি বছর জানুয়ারিতেই এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ঋণ ব্যবস্থাপনা অফিসের 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তার আহ্বান করেছে কলম্বো। হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি নৌযান জব্দের জেরে আবারও অস্বাভাবিক হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। শুক্রবার ব্যারেল প্রতি সর্বোচ্চ $106 উঠেছে অপরিশোধিত তেলের দাম। একদিন আগেও 5% কম মূল্যে বিক্রি হয়েছে ব্রেন্ট ক্রুড অয়েল। টানা তৃতীয় দিনের মতো $100 বেশি অব্যাহত রয়েছে জ্বালানির মূল্য। এদিকে প্রায় 1.5% বেড়ে যুক্তরাষ্ট্রভিত্তিক WTI অপরিশোধিত তেলও বিক্রি হচ্ছে প্রতি ব্যারেলে $100 আশেপাশে। সম্প্রতি মার্কিন নৌ অবরোধের কারণে ইরানগামী একাধিক তেলবাহী ট্যাঙ্কার ও নৌযান জব্দ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে বুধবার হরমুজ থেকে 2টি কার্গো জাহাজ জব্দ করে ইরানের নৌবাহিনী। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ব্যারেল প্রতি সর্বোচ্চ $114 পৌঁছায় জ্বালানি তেলের মূল্য। এল সালভাদরের কুখ্যাত সেক্ট কারাগারে শুরু হয়েছে বিশাল এক ভার্চুয়াল বিচার প্রক্রিয়া। বৃহস্পতিবার এই বিচার প্রক্রিয়ায় হাতে পায়ে লোহার শিকল পরানো অবস্থায় টেলিভিশন স্ক্রিনের সামনে হাজির করা হয় শত শত কয়েদিকে। মারা সালভাক্রচা নামের একটি দুর্ধর্ষ চক্রের প্রায় 500 সদস্যের বিচার কাজ শুরু করেছে আদালত। প্রসিকিউটরদের মতে 10 বছরের নারী হত্যা, চাঁদাবাজি, অস্ত্র পাচার, রাষ্ট্রদ্রোহ সহ অন্তত 47,000 অপরাধের সাথে জড়িত তারা। বর্তমানে সেকটের 5টি প্রিজন সেলে আটক রয়েছে এই অভিযুক্তরা। যুক্তরাষ্ট্রের নর্থ ওক্লাহোমায় আঘাত এনেছে শক্তিশালী টর্নেডো। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টার দিকে আঘাত হানে টর্নেডোটি। প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে তাণ্ডব। পাওয়া গেছে বেশ কিছু ক্ষয়ক্ষতির তথ্য। ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি, যানবাহন ও গাছপালা গল্ফ বলের আকারে শিলাবৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও আশেপাশের রাজ্যগুলোতেও দেখা দিয়েছে একাধিক টর্নেডো। ভয়াবহ রূপ নিয়েছে জাপানের দাবানল পরিস্থিতি। কর্তৃপক্ষ জানায় 2 দিন আগে আগুন লাগে জাপানের ইওয়া পার্বত্য অঞ্চলে। শুক্রবার পর্যন্ত প্রায় 1000 একরের মতো জমি পুড়ে গেছে। আগুনের শিখা ওতসুচি শহরের বাড়িঘরের দিকে ধেয়ে আসছে। এছাড়াও পাশের বনাঞ্চল থেকেও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘ শুষ্ক শীতকাল দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। আগুনের তীব্রতার কারণে কর্তৃপক্ষ 2500-এর বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগুন নেভাতে তৎপরতা বাড়ানো হয়েছে। এই কাজে মোতায়েন করা হয়েছে প্রায় 700 কর্মী। এর পাশাপাশি কাজ করছে 13টি বিমান। দর্শক, যমুনা আইডেস কাজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।